নমস্কার, আজকাল ডট ইনে আপনাদের স্বাগত জানাই। আমরা ভূতনাথের রাজদর্শনে নানা রকম কথা বলি, নানাবিধ রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে কথা বলি। আমরা এমন অনেক মানুষের কথা শুনেছি যে মানুষগুলো ভারতবর্ষের রাজনীতিতে, রাজ্যের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন বা নিয়ে চলেছেন। আর সেই মানুষগুলোকে খুব কাছ থেকে দেখেছেন যিনি, বরিষ্ঠ সাংবাদিক জয়ন্ত ঘোষাল আমাদের সঙ্গে আজকে আবারও রয়েছেন। তিনি দিল্লিতে দীর্ঘদিন ছিলেন এবং সেই সময় বিভিন্ন মানুষকে, বিভিন্ন রাজনীতির মানুষকে খুব কাছ থেকে দেখেছেন এবং রাজনীতির সেই আঁতুড়ঘর দিল্লিতে তিনি আমাদের সামনে আসা নানা রকম ঘটনার বাইরেও অনেক অন্দরের কথাও জেনেছেন। আজকে আমরা তার কাছ থেকে শুনবো এমন একজন ব্যক্তিত্বের কথা যার রাজনীতিতে উত্থান ধূমকেতুর মতো। তিনি আম আদমি পার্টির কর্তা, প্রধান অরবিন্দ কেজরিওয়াল, দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী। সম্প্রতি তার দল দিল্লিতে ক্ষমতা হারিয়েছে। জয়ন্তদা, কেজরিওয়ালের প্রসঙ্গে আমরা আজকে কথা বলবো, অরবিন্দ কেজরিওয়ালের প্রসঙ্গে। এবং অরবিন্দ কেজরিওয়ালকে মানে ওই যেটা বললাম, খুব ধূমকেতুর মতো, খুব হঠাৎ করে রাজনীতিতে উত্থান এবং এই জায়গায় পৌঁছে যাওয়া, এবং তারপর ক্রমাগত দুর্নীতির বিরুদ্ধে ওনার কথাবার্তা বলে যাওয়া এবং শেষে দুর্নীতিতেই জড়িয়ে পড়া, জেলে যাওয়া এবং সরকার থেকে চলে যাওয়া। এই উত্থানের সময়টা, যে সময় আন্না হাজারের মুভমেন্ট হচ্ছে এবং তারপর ধীরে ধীরে কেজরিওয়ালের মতো মানুষরা চলে এলেন, সেই সময়টা কিরম ছিল দিল্লি এবং কেজরিওয়ালকে প্রথম প্রথম কিরম দেখেছিলেন? কেজরিওয়াল খুব বুদ্ধিমান মানুষ, খড়গপুর আইআইটি থেকে পাশ করা, অল্প স্বল্প বাংলা বলতে পারে, আর দেখলেই মনে হবে যেটা ওই লক্ষ্মণের কমন ম্যান। একটা পায়ে চটি পরে, হাওয়াই চটি নয় কিন্তু সাধারণ চটি, এটা ধুলি ধূসরিত পা, একটা চেক চেক বুশ শার্ট, একটা খুব সস্তার একটা ট্রাউজার। এহেন অরবিন্দ কেজরিওয়াল যখন প্রথম এলো তখন আন্না হাজারের শিষ্য। দুর্নীতি, লোকপাল বিল, রামলীলা ময়দানে জনসভা, হাজার হাজার মানুষ আসছে। তার কারণটা হচ্ছে যে তখন কংগ্রেস জামানায় মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী ছিল, 2013 সালে কেজরিওয়াল প্রথম মুখ্যমন্ত্রী হয়, 2014 সালে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসছে। তখন মনমোহন সিং প্রধানমন্ত্রী, কয়লা দুর্নীতি, 2G স্পেকট্রাম, নীতি পঙ্গুতা, গোটা জায়গায় একটা অ্যান্টি কংগ্রেস আবহ, দুর্নীতির আবহ। তখন বিজেপি বিরুদ্ধেও জনমত ওখানে দিল্লিতে ছিল, তার কারণ দিল্লিতে বিজেপি অনেকদিন শাসন করেছে। মদনলাল খুরানা দিল্লির মুখ্যমন্ত্রী, সুষমা স্বরাজ অল্প কিছু দিনের জন্য মুখ্যমন্ত্রী হলেন ভোটের সময়, সাহাব সিং বর্মা, বিজেপির কথা, বিজেপি। আচ্ছা, এরপর শীলা দীক্ষিত যখন কংগ্রেসের মুখ্যমন্ত্রী হয়েছিলেন, কিন্তু বিজেপির যে অ্যান্টি ইনকামবেন্সি সেটা প্রবল ছিল, আর কংগ্রেসের তো মনমোহন সিং। এরকম একটা সময় কেজরিওয়াল এলো, অর্থাৎ আন্না হাজারে অরাজনৈতিক ব্যক্তিত্ব গোটা দেশ জুড়ে ন্যায়ের আন্দোলন করছে আর কেজরিওয়াল উঠছে। এইরকম একটা সময় কেজরিওয়াল যখন মুখ্যমন্ত্রী হলো, তখন কিন্তু সাধারণ মানুষ, ওনার মেন কনস্টিটিউয়েন্সিটা হচ্ছে যত বস্তিবাসী, যেটাকে দিল্লিতে বলে ঝুগ্গি ঝুপড়ি। ওখানে আমার কায়দা করে লেখা হয় যে কলোনি। আমি যখন প্রথম দিল্লিতে গেছিলাম ভাবতাম যে কলোনি মানে কি, তো একটা অটোওয়ালাকে জিজ্ঞেস করেছিলাম, বলে ঝুগ্গি ঝুপড়ি কলোনি। তো যে কলোনির এই যে কনস্টিটিউয়েন্সিটা, এটা কেজরিওয়ালের একটা বিরাট কনস্টিটিউয়েন্সি। একবার প্রকাশ কারাট আমাকে বলেছিলেন, একটা ইন্টারভিউতেও বলেছিলেন, যে আমাদের যে লেফট স্পেসটা, আম জনতার স্পেস, আম আদমি পার্টি না নাম দিল, তো এই আম আদমিটা ছিল লেফটের। অরুণা আসাফ আলী রোড আছে দিল্লিতে, প্রথম মেয়র হয়েছিল দিল্লিতে। তো সেই অরুণা আসাফ আলী রোডের কাছেই রামলীলা ময়দান, সেখানেই আন্না হাজারের প্রথম জনসভাটা হয়। তো প্রকাশ কারাট বলেছিল যে একদিক থেকে দেখতে গেলে আমাদের এটা একটা দুর্বলতা, যে জায়গাটা আমাদের দখল করার কথা সেই জায়গাটা আমাদেরই আর কি কনস্টিটিউয়েন্সিটাকে নিয়ে, আমাদেরই ক্লায়েন্টেল নিয়ে প্রোডাক্ট হয়ে গেল কেজরিওয়াল। কেজরিওয়ালের সঙ্গে আমার প্রথম পরিচয় কিন্তু করিয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আচ্ছা,
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি দিল্লিতে গেলে কখনো বঙ্গভবনে মুখ্যমন্ত্রীর বাড়িতে থাকেন না, উনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বাংলোটা যেটা সাংসদ হিসেবে পান সাউথ অ্যাভিনিউতে একতলায়, সেখানে গিয়েই থাকেন। এবং সেখানে যতবার কেজরিওয়ালের কাছে মমতা বলছেন আমি আসছি, কেজরিওয়াল কিন্তু মমতাকে খুব সম্মান জানান, এবং কেজরিওয়াল উনি মুখ্যমন্ত্রী হওয়ার পরেও সবসময় দিদি দিদি করে সাউথ অ্যাভিনিউর বাড়িতে আসতো। এবং তখন মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে কেজরিওয়ালের সঙ্গে আলাপ করিয়ে দেন, কেজরিওয়ালের সঙ্গে রাঘব চাড্ডা আসতো। রাঘব চাড্ডা এখন রাজ্যসভার সদস্য, হালফির আরো বিখ্যাত হয়ে গেছে বিয়ে করে, আমাদের পরিণীতি চোপড়াকে বিয়ে করে আরো বিখ্যাত হয়ে গেছে। তো রাঘবকে নিয়ে আসতো, রাঘব অল্প বয়সী ছেলে, রাঘবের বয়স ওই অভিষেকেরই মতো, 37-38 হবে হয়তো। তো রাঘব তখনও রাজ্যসভার এমপি হয়নি, তো ওর সাথে আসতো। এবং অরবিন্দ কেজরিওয়ালের কাছে তারপর আমি যাওয়া শুরু করলাম, ওর কাছে বাড়িতেও যেতাম, ওর স্ত্রী, ওর ছেলে, ওর মেয়ে, ছেলে মেয়ে দুটিও খুব লেখাপড়ায় ভালো এবং খুবই মানে গভীরতা সম্পন্ন। এবং অরবিন্দকে একটা জিনিস দেখতাম, ওর কিন্তু ডায়াবেটিস আছে, সুগার আছে, খাওয়া দাওয়া খুব কন্ট্রোলে রাখে। এমনকি কোথাও গেলে, কোনো বাড়িতে হয়তো আমি গেছি, তো আমাকে মানে আমি গেছি ওনার সঙ্গে, তো আমাকে বললো তুমি একটু থেকো, কেননা ওখানে খাওয়ার আগে আমি একবার একটু ওয়াশরুমে যাব। সেটা আমি নিজে থেকে বলতে আমার সংকোচ হবে, তুমি থাকলে একটু। আমি কি আছে, তো বললো যে আমি নিয়মিত আমি একটা সুগারের ইনজেকশন নিজেই দেয়। ওকে, হ্যাঁ, এবং ওটা নিজেই দেয়, কিন্তু স্মার্ট, মানে ওটা মেনটেন করে, শরীর মেনটেন করে, খুব অল্প খায়, কিন্তু সুগার আছে, তো সুগার তো থাকতেই পারে, এটা তো কোনো কিছু ব্যাপার নয়। কিন্তু আমি লক্ষ্য করে দেখলাম যে ওখানে খুব নিয়ন্ত্রিত, খুব অল্প খায়। এবং একে তো মমতা অল্প খায়, অন্যদিকে কেজরিওয়ালও অল্প খায়। এবং তার ফলে কেজরিওয়ালের বাড়িতে একবার গেছিলাম তো মমতার সঙ্গে, তো সেখানে গিয়ে ওরা দুজনে এত কম খেলো যে আমি প্রায় না খাওয়া অবস্থায় ফিরে এলাম, কেননা আমার খেতে ইচ্ছে করছিল, কিন্তু দুজনে যদি ওরা না খায়, হ্যাঁ, তার ফলে আমি খেতেই পারলাম না। কিন্তু একটা জিনিস দেখেছি যে মমতাকে কিন্তু খুব মানে, অ্যাডভাইস নেয়। মমতা ওকে অনেকগুলো জিনিস এবারে বলেছিল, যেটা করো না, এটা করো না, এটা করো না, অনেকবার। কেজরিওয়ালের মধ্যে শেষের দিকে একটু অহংকার এসে গেছে। অহংকারটা এটা আমাদের হয় রাজনীতিতে থাকলে, যেরকম আমাকে আবার বলেছিল যে আমাদের তো দিল্লির বাজেট সারপ্লাস বাজেট। ওকে, কেননা পার ক্যাপিটা ইনকাম দিল্লিতে প্রচন্ড বেশি, এবং প্রচুর টাকা এখানে রোজগার হয়, এবং তার ফলে কেন্দ্র আমাদের টাকা দিল কি দিল না বিগ থাম, কিছু যায় আসে না। এবং লিকারের রেভিনিউ প্রচুর, মদ থেকে যে টাকা দিল্লি সরকার উপার্জন করে সেটা নিয়েই তো ওদের কেলেঙ্কারিটা হলো। দিল্লির মদের লাইসেন্স এমন দিল যেটা থেকে অনেক দুর্নীতির ইস্যু এলো, তার ফলে প্রচুর বিপদ হলো। কিন্তু তখন আমাকে বলেছিল যে এত সারপ্লাস বাজেট, এই উদ্বৃত্ত বাজেটে আমি দিল্লিকে পরোয়া করি না, এবং প্রচুর মানুষের জন্য কিন্তু করেও ছিল। আমি এই প্রসঙ্গটায় আসবো যে মানে অরবিন্দ কেজরিওয়ালের সরকার, মানে আম আদমি পার্টির সরকার দিল্লিতে এমন একটা প্রশাসনিক ব্যবস্থা তৈরি করেছিল যেটা অনেক ক্ষেত্রে উদাহরণ হয়ে গিয়েছিল। সেটা সরকারি শিক্ষাক্ষেত্র হতে পারে, স্কুল, যেটা অতিশীর কথা আমরা বলছিলাম কিছুক্ষণ আগে, সরকারি স্বাস্থ্য ব্যবস্থা হতে পারে। অর্থাৎ কিনা সরকারি ব্যবস্থার যে প্রথাগত ধারণা সরকারি ব্যবস্থা সম্পর্কে, পরিকাঠামো সম্পর্কে, শিক্ষা বা স্বাস্থ্য ক্ষেত্রে, সেই পরিকাঠামোর ধারণাটা কিছুটা বদলানোর চেষ্টা করেছিলেন কেজরিওয়াল। এবার আমার কথা হচ্ছে যে এটা কি ওনার ওই আইআইটি ব্যাকগ্রাউন্ড, ওই পড়াশুনো জানা এবং এক্সপোজারটা বিদেশের সম্পর্কে এক্সপোজার পাওয়া ইত্যাদি প্রভৃতি, সেগুলো কিছুটা প্রভাব বিস্তার করেছিল? মানে উনি প্ল্যান কি করেছিলেন প্রথম সরকারে? না, মানে ওনার একটা জিনিস ছিল, মুখ্যমন্ত্রী হিসেবে ওনার কোনো দায়িত্ব, কোনো দপ্তর ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম উল্টো, স্বরাষ্ট্র, স্বাস্থ্য, তথ্য সংস্কৃতি, বহু নিজে কাঁধে দায়িত্বটা নিয়ে নেয়। কেজরিওয়াল কিন্তু খুব স্মার্ট অ্যাপ্রোচ, যে কারণে তদন্ত করতে গিয়ে কিছুতেই ওকে ধরা যাচ্ছিল না। কেননা মনীষ সিসোদিয়া, সে ফাইন্যান্স মিনিস্টার, অমুকের তমুক মন্ত্রী, অমুকের তমুক মন্ত্রী, সব পোর্টফোলিও গুলো ডিস্ট্রিবিউটেড টু এভরিওয়ান। কেজরিওয়াল চিফ মিনিস্টার উইদাউট পোর্টফোলিও, এটা খুব
একটা বিরল ঘটনা, দেখা যায় না। তারপরে ওর কোনো সই নেই, কোনো ফাইলে, চিফ মিনিস্টারের তো কোনো দপ্তরই নেই। দুর্নীতি হলেও তো সেই সংশ্লিষ্ট মন্ত্রীকে ধরবে, মনীষ সিসোদিয়াকে যে কারণে বেশি খেসারত দিতে হলো। কিন্তু কেজরিওয়ালে যেটা তুমি ঠিকই বলছো, যে একটা ব্যাকগ্রাউন্ড ছিল, শিক্ষার ব্যাকগ্রাউন্ড, এবং ও তো অফিসারও ছিল, রেভিনিউ অফিসার, কেন্দ্রীয় সরকারের রাজস্ব দপ্তরে, হ্যাঁ, ইনকাম ট্যাক্স আর এক্সাইজ। ও স্ত্রীও কিন্তু একই রকম, একই বিভাগে। তো কেজরিওয়ালের ক্ষেত্রে যেটা হয়েছে, যে কেজরিওয়াল ইলেকট্রিসিটি বিল, মানে আমি নিজে দিল্লিতে থাকি বলে বলছি, যেরকম ভাবে কমিয়েছে না, এবং এটাতে শুধু যে ওই ঝুগ্গি ঝুপড়ির ইলেকট্রিসিটি বিল, বিদ্যুৎ বিল কমে গেছে তা নয়, মানে ধনী টু দরিদ্র সবারই মানে ইলেকট্রিসিটি বিল এত কম আসছিল। তো এবং কেউ চাইছে না যে তাহলে কেজরিওয়াল চলে যাক, কেননা এত কম টাকায় তো ইলেকট্রিসিটি বিল ভাবা যায় না। তো ইলেকট্রিসিটি বিল, শিক্ষা ক্ষেত্রে স্কুলগুলোতে ফ্রি এডুকেশন, মানে এত রকমের সমস্ত বিনে পয়সায়, অর্থাৎ হাইট অফ পপুলিজম, মানে জনমুখীনতা, যেটা এখন সবাই করছে। এবং অনেকগুলো জিনিস তো মমতা বন্দ্যোপাধ্যায়ের মডেল, যেরকম বিজেপিও নিয়েছে, ওই যে স্কুলের মেয়েদের জন্য কাউকে সাইকেল দেওয়া, কাউকে, কেজরিওয়ালও এরকম প্রচুর প্রকল্প মমতার কাছ থেকেও নিয়েছেন। কেজরিওয়ালের যেটা মেন প্রবলেম হয়ে গেল, সেটা হ্যান্ডেল করতে পারলো না, সেটা হচ্ছে লেফটেন্যান্ট গভর্নর। লেফটেন্যান্ট গভর্নর ওখানে তো রাজ্যপাল বলে না, উপরাজ্যপাল, তার কারণ ওটা পূর্ণ রাজ্য নয়। এবং যে কারণে ওরা আমাকে বলেছিল যে মহা বিপদ, ধর্ষণ হলে কেজরিওয়ালকে দোষ দেয় দিল্লির ব্যাপার, কিন্তু দিল্লি পুলিশটা কিন্তু অমিত শাহ দপ্তর, দিল্লি পুলিশটা কিন্তু ল অ্যান্ড অর্ডার তো সব রাজ্যে স্টেট সাবজেক্ট, আমাদের এখানেও তো স্টেট সাবজেক্ট, কিন্তু ওখানে কিন্তু স্টেট হুডটা পুরো নয়। তার ফলে ল অ্যান্ড অর্ডারের মধ্যে দিল্লি পুলিশ যেটা, সেটা তাহলে এবার কেজরিওয়াল আমাকে বলছে যে ধর্ষণ হলে মানে অভিযোগের তর্জনীটা তুমি আমার দিকে তুলছো যে দিল্লিতে ধর্ষণ নগরী হয়ে গেল, অথচ দিল্লি পুলিশটা আমার হাতে নেই। তো আমি কাকে দিয়ে সেই ধর্ষণের মোকাবিলা করতে গেলে, সেটার জন্য কিন্তু নর্থ ব্লকে অমিত শাহ বসে আছে, তার দায়িত্ব, কিন্তু কেউ কিন্তু সেদিকে অভিযোগের তর্জনীটা তুলছে না। এবং যেটা হলো লেফটেন্যান্ট গভর্নর, সে কেন্দ্রের এজেন্ট, সবসময় রাজ্যপাল কেন্দ্রের এজেন্ট হয়। পশ্চিমবঙ্গের অভিজ্ঞতাও আমরা বেশ গত 2-3টে রাজ্যপালকে দেখলাম, অতীতেও অনেক রাজ্যপালকে দেখেছি। সুতরাং কেন্দ্র রাজ্যের মধ্যে বিবাদ হয়, কিন্তু লেফটেন্যান্ট গভর্নর যেটা করছিল শেষের দিকে, 100 কোটি টাকার মিডিয়া বাজেট ছিল কেজরিওয়ালের, কারণ কেজরিওয়ালের এত টাকার বাজেট, এত উদ্বৃত্ত বাজেট, তো 100 কোটি টাকা রেখেছিল শুধু মিডিয়াতে বিজ্ঞাপন দেবে বলে। কেননা কেজরিওয়ালের স্ট্র্যাটেজিটা ছিল যে ওখানে যদি গদি মিডিয়া বলছো তোমরা, সমস্ত ন্যাশনাল মিডিয়াকে মোদি কন্ট্রোল করে, তাহলে আমি বা কিসে কম যাবো, আমি 100 কোটি টাকার বাজেট দিয়ে। তার ফলে দেখছিলাম যে সর্বভারতীয় চ্যানেলগুলো কিন্তু যেরকম মোদির সম্পর্কেও নেতিবাচক খুব একটা দেখি না, সেরকম ভাবে খুব অ্যান্টি কেজরিওয়ালও কিন্তু ছিল না। কারণ কেজরিওয়ালের কাছ থেকেও কিন্তু বিজ্ঞাপন প্রচুর পরিমাণে জাতীয় সংবাদ মাধ্যম পেয়েছে। লেফটেন্যান্ট গভর্নর কি করলো, ও ওইসব বিজ্ঞাপনগুলো বন্ধ করে দিল, টাকাগুলো রিলিজ করছে না, ফাইলগুলো আটকে দিল, এবং বললো এটা ভুল হচ্ছে, ওটা ঠিক হবে না। এমনকি পুরোনো পেমেন্ট, এবার আমি শুনছিলাম যে আগে বিজ্ঞাপন রিলিজ হয়ে গেছে, ভোটের সময় সেই টাকাগুলো পাইনি, এবং এমন করলো প্রত্যেকটা পদে পদে বাধা দিতে গিয়ে। এবারে তুমি যতই মানুষের উপকারের জন্য কাজ করো না কেন, তোমাকে তো সেটাকে ইমপ্লিমেন্ট করতে গেলে ফাইল ক্লিয়ার করতে হবে, তার জন্য তো টাকার ডিসবার্সমেন্ট দরকার। তো টাকাটাই কেজরিওয়াল রিলিজ করতে পারেনি, কাজ করতে পারেনি, তার ফলে খুব মুশকিলে পড়ে গেল। আপনি বলছিলেন যে অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে ব্যক্তিগত জায়গায় অনেক জায়গায় গিয়েছেন, অনেক সময় কাটিয়েছেন। আমরা যেমন সীতারাম সম্পর্কে শুনেছিলাম, ওনার পড়ার অভ্যাস, ওনার নিজস্ব পড়াশোনার একটা অভ্যাস ছিল। কেজরিওয়ালের বাড়িতেও আমরা একাধিক ইন্টারভিউতে দেখেছি খুব সাধারণ জীবনযাপন করতেন, এবং ওনার স্ত্রী এবং সন্তানদের নিয়ে। তো সেই ব্যক্তিগত জীবনের কথা যদি কিছু মনে পড়ে, মানে কেজরিওয়ালের সঙ্গে সবথেকে বলা উচিত মানে বাঙালি দর্শকদের জন্য, যে একদিকে আমি আলোচনা করছিলাম তো যে প্রকাশ কারাট যেটা বলেছিল যে একটা বামপন্থী ঘরানা, আম আদমি পার্টি, এটা যেন মনে হয় যে একটা লেফটিস্ট পার্টিরই একটা দিল্লি এডিশন। কিন্তু ঘোরতর ভাবে কেজরিওয়াল কিন্তু আবার দক্ষিণপন্থী একটা ব্যক্তিত্ব। দ্যাট ইজ মোস্ট ইন্টারেস্টিং পার্ট, যে কারণে কেজরিওয়ালকে আগামী দিনে প্রধানমন্ত্রী পর্যন্ত ভাবা হচ্ছিল যে বামপন্থীরা এই যে হিন্দুত্ববাদী রাজনীতিটাতে মোকাবিলা করতে পারে না। তার কারণ বেশিরভাগ
তুমি যদি জেনুইন কমিউনিস্ট হও তাহলে ইউ হ্যাভ টু বি এথিস্ট। অ্যাবসলিউটলি। নাস্তিক না হয়ে কমিউনিস্ট হওয়া যায়। তার ভাবের ঘরে চুরি করে লাভ নেই, ধর্মেও আছো, জিরাফেও আছো। হ্যাঁ, সুভাষ চক্রবর্তী যেরকম তারাপীঠে পুজো দিতে গেছিলেন বলে প্রকাশ কারাত তাকে সাসপেন্ড করে দিয়েছিল পার্টি থেকে, সেটা তো ভুলে যায়নি। কিন্তু কেজরিওয়াল নিয়মিত হনুমান মন্দিরে পুজো দিতে যেত, এখনো যায়। জেল থেকে ছাড়া পাওয়ার পর, মানে জামিন পাওয়ার পর প্রথম গেছে কনট প্লেসের হনুমান মন্দিরে পুজো দিতে। সুতরাং কেজরিওয়াল কিন্তু, আচ্ছা কেজরিওয়াল কিন্তু একদিক থেকে দেখতে গেলে ও কিন্তু রাজস্থানের এবং ওই হরিয়ানার ওই যে এরিয়াটা হচ্ছে বৈশ্য সম্প্রদায়, যেটাকে হিন্দিতে ওরা বলে বানিয়া, এবং মারোয়াড়ি যে কালচার, মারোয়াড়িদের যে বংশ পরম্পরা, তার সাথেও কেজরিওয়াল যুক্ত। কেজরিওয়াল এসেনশিয়ালি কিন্তু ওরা মারোয়াড়ি হয়। ওকে। এবং মারোয়াড়ি এবং হরিয়ানাতে ওর আত্মীয় স্বজনদের একটা কমিউনিটি থাকায় ও হরিয়ানা এবং রাজস্থানের যে উত্তর ভারতীয় যে হিন্দি সংস্কৃতি, যেটা বিজেপির উপজীব্য, সেটাই কিন্তু আবার কেজরিওয়ালেরও উপজীব্য। তাহলে কেজরিওয়াল ওখানে কিন্তু ডায়ালেকটিক্যাল মেটেরিয়ালিজমে নেই, একেবারে। কেজরিওয়াল কিন্তু হনুমানের ফোঁটা দিয়ে পুজো করে, বাড়িতে যজ্ঞ করে, এবং বই টই পড়া যেটা, সেটাও আমি ওর বাড়িতে গিয়ে দেখেছি প্রচুর স্পিরিচুয়াল বুকস। মানে ধরো রামচরিত মানস পড়ে, ঘুম থেকে উঠে একটা লোক, সে দিল্লির মুখ্যমন্ত্রী, সে রামচরিত মানস পড়তো, যোগাসন করে, এমনকি ওই যে যেটাকে বলে এই যে বিপাসনা, বিপাশানাটা ওটা একটা বুদ্ধিস্ট মেথোডোলজি, খুব জনপ্রিয় হয়েছে, প্রিয়াঙ্কা গান্ধীও করে। 15 দিন 20 দিনের জন্য চলে যায় কোথাও ব্যাঙ্গালোরের কোনো রিসর্টে, এমনকি গুরগাঁওতেও একটা রিসর্ট হয়েছে হরিয়ানাতে, ওটা আরো কাছে হয়। কিন্তু হরিয়ানাতে কেজরিওয়াল যেতে চাইতো না, কেন কেজরিওয়াল বলতো ওখানে প্রবলেম হচ্ছে যে লোকে তো জানে দিল্লি থেকে কাছে হয়, তার ফলে যখন চলছে হয়তো ওর বিপাশানা, তখন ডিস্টার্ব করতে কেউ চলে যেতে পারে। কিন্তু ও যদি ব্যাঙ্গালোরে একদম অনেকটা প্রত্যন্ত একটা জায়গায়, সেখানে ওই রিসর্টে গিয়ে একদম মোবাইল ফোন পর্যন্ত থাকে না। তো এইটা কিন্তু আজকের দিনে কোন একটা রাজনৈতিক নেতা, মানে নরেন্দ্র মোদীকে যদি বলা হয়, নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী, তার করা উচিত নয়। কিন্তু আমি বলছি যে কোনো বিরোধী দল নেতাকে 20 দিনের জন্য তাকে বলা হলো যে মোবাইল ফোন ব্যবহার করবে না, একটা নেতা পারবে এটা না করে থাকতে? আমাদের পশ্চিমবঙ্গে যদি এখন মদন মিত্রকে বলা হয়, তুমি 15 দিন একটা জায়গায় থাকবে, মোবাইল ফোন, জেলেতে যারা থাকে তারাই মোবাইল ফোন ব্যবহার করে আজকাল, তাদেরকে অনুমতি দেওয়া হয়। সুতরাং জেলে পর্যন্ত থাকতে গেলে মোবাইল ছাড়া, খবরের কাগজ ছাড়া। তো সেখানে কিন্তু কেজরিওয়াল আমাকে বলেছে যে নো মোবাইল, নো খবরের কাগজ, মানে কোনো কিচ্ছু নয়, ডিটক্স করছেন, একদম ডিটক্স, মানে একদম যত রকম ভাবে। তো এইটা একটা অদ্ভুত চরিত্র কিন্তু। কিন্তু এখন কোন পথে এগোবে, কি এগোবে, পাঞ্জাবটাও হাতছাড়া হয়ে যায় কিনা। একটা জিনিস শুনছিলাম যেটা দিল্লিতে এবারে, যে রাজ্যসভার সদস্য ওকে করার জন্য কেজরিওয়ালকে দলের ভেতর থেকে বলা হচ্ছে। ওকে, আমি আরেকটা, মানে আমরা বেশিক্ষণ আর হয়তো সময় পাবো না, আমি তো আরেকটা প্রসঙ্গে আসি। কেজরিওয়াল সরকার গড়লেন, সরকারের লড়াই চলতে থাকলো। তারপরে একটা সময়ের পর গিয়ে সুখের সময়, পাঞ্জাব এবং দিল্লিতে দুটো স্টেটে গভর্নমেন্ট, কিন্তু তারপর যে জেলে যাওয়া এবং এই সময়টায় যে টানাপোড়েনটা চলছে দিল্লিতে সরকার নিয়ে, এবং তিনি নতুন করে মুখ্যমন্ত্রী পদ ছেড়ে দিলেন, অতীশীকে মুখ্যমন্ত্রী করলেন, এই যে পুরো ঘটনাটা, এই পুরো ঘটনাটার মধ্যে কেজরিওয়ালের কি মোটিভেশনটা অনেকটা ডাউন হয়ে গিয়েছিল এই পুরো সময়টায়, যে কারণে ভোটেও কিছুটা ঝাঁঝ বোধহয় আম আদমি পার্টির কিছুটা কমে গিয়েছিল বলে? একটা জিনিস সেটা হলো, সেটা যে কংগ্রেসের সঙ্গে ঝগড়াটা, এই ঝগড়াটার জন্য কংগ্রেসও দায়ী। কেননা হরিয়ানায় যখন ভোট হয়েছিল তখন কিন্তু কেজরিওয়াল বলেছিল যে তোমরা আমাদের সাথে অ্যাডজাস্টমেন্ট করো। তখন হরিয়ানায় কংগ্রেসের খুব অ্যারোগ্যান্স হলো যে আমরা একা জিততে পারবো, কেননা ওখানে ওরা ধরেই নিয়েছিল যে কংগ্রেস ক্ষমতায় কৃষক আন্দোলনের ভেবেছিল, কৃষক আন্দোলন, তারপরে ওখানকার ওদের হরিয়ানার জাট নেতৃত্ব, হুদা, ভূপেন্দ্র সিং হুদা, তো ওরা ভেবেছিল যে আমরা কেজরিওয়ালকে দরকার নেই। তো তাতে কংগ্রেস শেষ হয়ে গেল, উল্টে বিজেপির লাভ হলো। তখন কেজরিওয়াল একটা মধুর প্রতিহিংসা নিল যে তাহলে আমিও কংগ্রেসের সাথে দিল্লিতে করব না, আমি দেখি। এখন এটাতে তো মানে প্রত্যেকের ক্ষতি হলো, ইন্ডিয়া জোটটাও হলো না। কিন্তু কেজরিওয়ালের যেটা তুমি বলছো, যেটা একটা জিনিস হলো যে জেলেতে আটকে রাখা একটা দীর্ঘ সময়, যে সময় ভোটের প্রস্তুতি নেওয়ার সময়, যে সময় প্রত্যেকটা জায়গায় গিয়ে একটা কোথাও তো ডেন্ট হয়, কেননা যে আরবান ভোটার,
অনেকে ভোট দিতেই বেরোয়নি দিল্লিতে, যারা কেজরিওয়ালের ভোটার ছিল কিন্তু একটু ফ্রাস্ট্রেটেড হয়ে তারা বিজেপিকেও ভোট দিচ্ছে না, ভোট দিতেই গেল না। মানে তারা বলছে যে কেজরিওয়াল তুমিও, মানে সেই মানে ব্রুটাস তুমিও, এখন এই যে কেজরিওয়াল তুমিও ভ্রষ্টাচারী হয়ে গেলে। আমি কিন্তু এখনো না বিশ্বাস করতে পারি না যে কেজরিওয়াল ব্যক্তিগতভাবে চৌর্যবৃত্তি অবলম্বন করেছে। সিস্টেম আছে, অনেক নেতা আছে, কিন্তু কেজরিওয়াল ব্যক্তিগতভাবে ব্যক্তিগত জীবনে চতুর, কোনো সন্দেহ নেই। একটা টেলিভিশনের ইন্টারভিউতে আমি একটা চ্যানেলের জন্য তখন কাজ করতাম, তাকে নিয়ে আসার জন্য অডিটোরিয়ামে সে বললো আমি রাজি আছি, কিন্তু ক্রাউড যেটা, সেই ক্রাউডটা আমি নিয়ে যাবো, বাসে করে নিয়ে যাবো, কেন তোমরা একটা অপোজিট ক্রাউড ওখানে রাখো, এবং ওই যখন ইন্টারভিউটা হয় তখন তোমাদের ক্রাউড চিৎকার করে আমার বিরোধিতা করে একটা হাওয়া তৈরি করে, এবং সেটা কিন্তু আমি ভোটের আগে আমি এত ঝুঁকি নেব না, এবং আমি রাজি আছি ইন্টারভিউ দিতে। দুটো শর্ত, একটা হচ্ছে যে কে ইন্টারভিউটা নেবে আমি ঠিক করব, আর ক্রাউড যেটা হবে সেটা আমি বাসে করে আমি আমার, মানে এতটাই পরিকল্পনা, এত পরিকল্পিত। সেই লোকটা যেটা তুমি বলছো একদম ঠিক, যে ভোটের আগে জেলে পুড়ে দেওয়ায় মানসিক ভাবেও বড্ড বেশি ডিস্টার্ব হয়ে গেল। আচ্ছা, ওদের গোষ্ঠীদ্বন্দ্ব কম নয় না, অতিশীকে তো অনেকেই পছন্দ করে। অ্যাবসলিউটলি অতিশীকে। এবং আমি শেষ করব এই জায়গাটা দিয়ে যে খুব শর্ট স্প্যান অফ পলিটিক্স কেজরিওয়ালের, মানে খুব কম সময়ের জন্য তিনি আছেন বা ক্ষমতায় উত্থান হলো এবং তারপরে সরকার থেকে চলে গেল। আপনার কি মনে হয়, মানে কেজরিওয়াল তার ভবিষ্যতের রাজনৈতিক জীবনটাকে কিভাবে পরিকল্পনা করবে? বিরোধী নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করা, সংসদে তাকে থাকতে হবে। এখন যেহেতু বিধানসভা থেকে সরে গেল, সংসদে রাজ্যসভায় এখন এক্ষুনি চান্স নেই। পাঞ্জাবে রাজ্যসভার যে সিটগুলো খালি হয়েছে হবে, সেগুলো যখন হবে তখন অনেক দেরি, তখন পাঞ্জাবের বিধানসভা ভোট এসে যাবে। তার থেকে একটা প্রস্তাব আছে যে রাঘব চাড্ডা, তার এখন রাজ্যসভার মেয়াদ এখনো আছে, বোধহয় 2 বছর কি 3 জানি না, 2-3 বছর আছে। ও যদি রিজাইন করে দেয় কেজরিওয়ালের জন্য, যে আমার থেকে বেশি কেজরিওয়ালের রাজ্যসভায় আসা দরকার, আর রাঘব চাড্ডার বিরুদ্ধে এনফোর্সমেন্ট নানা রকমের ঝামেলা আছে, ওকে একটু সরিয়েও দেওয়া হলো পার্লামেন্টারি পলিটিক্স থেকে, এবং ও ইস্তফা দিয়ে যদি কেজরিওয়াল সংসদে আসে তাহলে ইস্যুগুলো সংসদে তুলতে পারবে, উত্থাপন করতে পারবে, রাজ্যগুলো ওয়ারি একটা প্রচার অভিযান আবার শুরু করতে পারে। এবং বিরোধী দলে চলে গেলে হয় কি, ওই মেদটা ঝরে যায়, শাসকের মেদ ঝরে যায়, তখন আবার পরিশ্রম করে 2029টাকে মাথায় রেখে লোকসভা নির্বাচনের শেষ প্রশ্ন করবো, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কেজরিওয়ালের একাধিকবার এনকাউন্টার হয়েছে, একাধিকবার দেখা হয়েছে, তারা কথা বলেছেন, কথাবার্তা বলেছেন, আলোচনা করেছেন রাজনৈতিক পরিসরে বিভিন্ন সময়। যদি কোন একটা এনকাউন্টারের কথা, কোন একটা দেখা হওয়ার কথা যদি আপনি স্পেশালি মেনশন করতে চান, মনে করতে চান যে এরকম ছিল দেখা হওয়ার বিষয়টা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কেজরিওয়ালের? না, অনেকবার দেখা সাক্ষাৎ হয়েছে, এবং আপনি দেখেছেন সামনাসামনি? হ্যাঁ, দেখতাম সবসময়। দুটো জিনিস দেখতাম, একটা হচ্ছে যে কেজরিওয়াল যখন আসতো ওই অভিষেকের বাংলোটাতে, তখন গেটটা খুলে দিত, দিল্লি পুলিশ তো থাকতো, ওর সাথে সিকিউরিটি থাকতো, সাইরেন টাইরেন বাজাতো। এমন নয় যে সাইরেন না বাজিয়ে ছোট, মমতার যে স্টাইলটা সেটা আবার কেজরিওয়ালের স্টাইল ছিল। কেজরিওয়াল ও কিন্তু মোটামুটি ওর যে মুখ্যমন্ত্রীর নিবাস বানিয়েছে, কেউ এরকম নিবাস বানায়, ওর কোনো মানে হয়? ওটা পার্মানেন্ট মুখ্যমন্ত্রীর নিবাস, মমতা বন্দ্যোপাধ্যায় কি কখনো এরকম শীষমহল বানাবে? সুতরাং এগুলো কোথাও একটা, ওই বললাম না যে সাবঅল্টার্ন লেফটিস্ট আবার নয়, কোথাও একটা অন্য ধরনের দক্ষিণপন্থী রাজনীতির সংস্কৃতি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা হওয়ার যে কথা, তখন দেখা হয় যখনই আসতো, ঢুকতো, জিপটা নিয়ে ঢুকলো, হয়তো বড় জিপ একটা, ওটা আমি নাম জানি না কি ওদের বলে, সিকিউরিটি বুলেট প্রুফ। তো মমতা কিন্তু আজ পর্যন্ত কোনোদিন এমন হয়নি যে ও ঘরের ভেতরে বসে আছে আর কেজরিওয়াল ঘরে ঢুকছে, কারণ সাউথ অ্যাভিনিউ ফ্ল্যাট তো বড় কিছু না, সামনে একটা ছোট্ট লন আছে, সেই লনেই মমতা ব্যাডমিন্টন খেলে সন্ধ্যাবেলা। অভিষেক আর মমতা বন্দ্যোপাধ্যায় অনেকবার ওখানে ব্যাডমিন্টন খেলতে, ডেরেক ফেরেক সব খেলতো, ডেরেক দোতলায় থাকে, তো ডেরেকের সাথেও কেজরিওয়ালের ভালো সম্পর্ক। তখন ওই যখন নামলো কেজরিওয়াল, মমতা খালি পায়, কেননা ওটা তো মাটিরে, ওই বাড়ে, ওই যেরকম ভাবে ঘরে সেই শাড়ি পরার যে স্টাইল আছে, ওই স্টাইলই ওখানেও পরে, ওই রকম ভাবে প্রত্যেকবার কেজরিওয়ালকে রিসিভ করতে আসা এবং সঙ্গে করে নিয়ে একদম ভেতরে যাওয়া, এবং যেটা পালক পাকোড়া
খেতে ভালোবাসে কেজরিওয়াল। পালক পকোড়া, হ্যাঁ, ওরা ওই দিল্লিতে খুব বানায় না পালং শাক দিয়ে, পকোড়া বেসিক্যালি পালং শাক দিয়ে। তো হ্যাঁ, ওটা প্রচুর। তো ইউরিক অ্যাসিডের নিশ্চয়ই কেজরিওয়ালের কোনো সমস্যা নেই। তো প্রচুর পালক পকোড়া, এবং মমতা ওখানে কাছেই সাউথ অ্যাভিনিউতে একজন ভাজে, খুব ভালো ওটা। তো প্রচুর, আমরাও সহযোগী ছিলাম তো ওইটা আমি দেখেছি যে কেজরিওয়াল কিন্তু খুব আড্ডাবাজ। ও কিন্তু মানে খুব নিরস লোক নয়, ও কিন্তু যথেষ্ট মানে রসিকতা, এবং মমতার সাথে তো ফোনেও প্রচুর কথা হয়, দুজনের মধ্যে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক। শুধু একটাই যেটা প্রবলেম, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্টাইলটা গঙ্গাসাগর থেকে শুরু করে সব ব্যাপারে কোথাও একটা শেষের দিকে, লাস্ট লেগ অফ কেজরিওয়ালস পলিটিক্যাল টেনিওর, কেজরিওয়াল না কোথাও বারবার আমার মনে হচ্ছে যে একটা কোথাও একটা অ্যারোগ্যান্স, কোথাও ওর বেসিক যেটা থেকে ক্ষমতা আসে সেটা থেকে কিছুটা চ্যুত হয়ে যাবে, এবং সেটা সুযোগ বিজেপি নিয়েছে, যে সুযোগটা বিজেপি মমতার ক্ষেত্রে পাচ্ছে না। হ্যাঁ, ধন্যবাদ জয়ন্তদা আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা কেজরিওয়াল সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম পালক পকোড়ার কথা, জানতে পারলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার সম্পর্কের কথা। আমরা ভূতনাথের রাজদর্শনের পরবর্তী এপিসোড নিয়েও দ্রুত উপস্থিত হবো। আপনারা অবশ্যই নজর রাখবেন আজকালের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে। নমস্কার।